আমন্ত্রণ ২১-এর রাতে। আমাদের আজকের বিষয় জনসমুদ্রের ভালোবাসায় অন্তিম সায়ানে দেশনেত্রী। আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নীলোফার চৌধুরী বলি। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আছেন লেখক, কলামিস্ট এবং সিনিয়র সাংবাদিক মোস্তফা কামাল। আপনাকেও স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমি মনি আপাকে দিয়ে শুরু করতে চাই। আপা, আমরা আজকে দিনভরই দেখেছি সাধারণ মানুষের, শোকার্ত মানুষের ঢল। সংখ্যা ঠিক কত বলা মুশকিল, কিন্তু যে স্রোত আমরা দেখেছি, সমুদ্র নাকি মহাসমুদ্র, সেটি নিয়ে আসলে আলোচনার দাবি রাখে। রাষ্ট্রীয় মর্যাদায় বেগম জিয়াকে দাফন করা হয়েছে জিয়াউর রহমানের কবরের পাশেই। আজকে আমি আসলে আপনার কাছে খুব বেশি প্রশ্ন করব না, প্রশ্নেরও কিছু নেই। আমি আপনার কাছে আসলে আপনার রাজনৈতিক জীবনে স্মৃতিচারণগুলোই মূলত আমরা শুনতে চাই। দর্শকের জন্য যদি আপনি বলেন যে আপনার সেই পুরাতন স্মৃতিগুলো। ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা, আমার সমালোচককে শুভেচ্ছা। দেখেন, একটা কি বলবো, মহানায়কের জবনিকা, মানে বাহ্যিকভাবে আমি এটাই বলবো যে উনি দেশটাকে যতটুকু দিয়েছেন, যতটুকু দেওয়ার চেষ্টা করেছেন, উনি যতটুকু দিতে পেরেছেন বা দিয়েছেন তার চেয়ে উনি অনেক বেশি এই দেশটাকে নিয়ে ভেবেছেন। এটা আসলে যারা পাশে ছিল তারাই অনেকটা বলতে পারবে। উনি এমন একজন মানুষ ছিলেন যে আজকের যে জনস্রোত বলেন, মহাসাগর বলেন, জনগণের জনসমুদ্র যাই বলি না কেন, এটা উনি ডিজার্ভ করেছেন বলেই সমস্ত বাংলাদেশ থেকে একদম কালকে থেকেই মানুষ রওনা হয়েছে এই শীতের মধ্যে, এবং আজকে কত ভোর থেকে মানুষ যাচ্ছেন। সব কিছু মিলে সরকার যা করেছেন, আমরা সরকারের প্রতি সন্তুষ্ট। ওনাকে যে মর্যাদাটা দেওয়া হয়েছে, বাংলাদেশের গণতন্ত্রকে এই মর্যাদাটা দেওয়া হয়েছে। বাংলাদেশের মানুষ যে সত্যিকার অর্থে গণতন্ত্র মনা মানুষের উপস্থিতি, সেটা বোঝায়। যে গণতন্ত্রের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিজের জীবনটাকে উৎসর্গ করেছিলেন। উৎসর্গ এই জন্য বলছি, হ্যাঁ বলতে পারেন যে বয়স 80 হয়েছে, সেটা একটা পর্যাপ্ত বয়স, সব ঠিক আছে, কিন্তু স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি আর অস্বাভাবিক মৃত্যুর হাতছানি দুইটা। স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি রেখে যারা অস্বাভাবিক মৃত্যুর দিকে যায় অন্য 10 জনের কথা চিন্তা করে, আমি তাদের একজন অন্যতম বিশ্বের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি কিনা পারতেন, অনেক কিছুই পারতেন ভালোভাবে। ধরেন, আমি যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চলে যাওয়াটা ধরি, তার মৃত্যুর পরে সারা বিশ্ব থেকে যেটুকু অনুদান এসেছিল বাংলাদেশের বা বাংলাদেশের সরকার সহ সারা বিশ্বের, উনি কিন্তু মোটামুটি ভালোভাবে চলতে পারতেন দুইটা সন্তান নিয়ে। উনি চিন্তা করেছেন যে ওনার স্বামী এই দেশের জন্য করে এইভাবে চলে গেছেন, ওনার বোধহয় এখন সময় হয়েছে। অথচ উনি কোনোদিন রাজনীতি করেন নাই, রাজনীতি বুঝতেনও না, রাজনীতি নিয়ে ওনার মাথা ব্যথাও ছিল না। সেই মানুষটা, উনি কিন্তু ওই জীবনটা ত্যাগ করে উনি জেনে বুঝেই কিন্তু এরশাদ বিরোধী আন্দোলনে মাঠে নামলেন। মানুষের ঘরে ঘরে গেলেন, বিভিন্ন প্রোগ্রামে পায়ে হেঁটে গেলেন, পালিয়ে থাকলেন, জেল খাটলেন। কি এমন যে কষ্টের জায়গাগুলো কোনটা তাকে টাচ করে নাই এমন খুব কম আছে। তারপরে উনি রাষ্ট্রপ্রধান হলেন, দেশকে ঢালাওভাবে গড়ানোর জন্য যে চেষ্টা করলেন, আপনার নারী মুক্তির কথা ওনার হাজবেন্ড যেটুকু করে গিয়েছিলেন, তারপরে ধারাবাহিকভাবে অগ্রসর হওয়ার ব্যাপারটা যতটুকু উনি করেছিলেন, সেটার সাথে সাথে উনি আরও কিন্তু বাড়ালেন। এই যে মেয়েদের অবৈতনিক শিক্ষা, তারপরে আপনার কৃষি, বিজ্ঞান, শিল্প, সব কিছুতে অনেক কিছু আসলে উল্লেখ করতে গেলে শুধু আলাদা আমি অনেক সময়ের ব্যাপার। তো সেটা করলেন, করার পরে উনি পরবর্তীতে উনি বিরোধী দলে আসলেন, সেখানে আবার আন্দোলন করলেন। তারপরে উনি সরকারে থাকলেন। সরকারের পরে যখন 1/11 সরকার আসলো, তার কিন্তু 1/11 সরকার কোনো মামলা করতে পারে নাই। একটা মামলা করেছিল, সেটাও খারিজ হয়ে গিয়েছিল কোনো তথ্য উপাত্ত না থাকার জন্য। একজন মানুষ
তার আগে 10 বছর আপনার সংসদে 15 বছর ছিলেন, 10 বছর আপনার প্রধানমন্ত্রী হিসেবে ছিলেন। তো তারপরও 10 বছর 3 মাস, আরেকটা সময় 3 মাস ছিলেন 96-এ। তো সেইটার পরেও কিন্তু তার জন্য কোনো মামলা তারা বের করতে পারে নাই। তো যাই হোক, সেই আন্দোলন করলেন, ছেলেটার তার চোখের সামনে চরমভাবে হেনস্থা করা হলো, শারীরিক নির্যাতন করা হলো ছেলেকে, এবং যখন তাকে বিদেশে পাঠানো হলো, বিদেশে পাঠানোর জন্য চাপ প্রয়োগ করা হলো, পাঠানো না, তখন উনি সর্বশেষ তাকে টিকিট ধরায় দেওয়া হলো, সর্বশেষ বললেন, তখনও কিন্তু উনি বেশ ভালোভাবে বিদেশে জীবনযাপন করতে পারতেন, হয়তো শান্তি পেতেন না কিন্তু সুখ টাকা তো পেতেন, নিরাপদ একটা জীবন পেতেন। সেটাকে বাদ দিয়ে উনি বললেন যে আমার তো 2টা সন্তান না, সমস্ত বাংলাদেশের সন্তান আমার সন্তান, আমার তো কোথাও কোনো বাড়ি ঘর নেই, আমি কোথায় থাকবো, বিদেশে আমার কোনো ঘর বাড়ি নেই, আমি থাকবো তিনি কোথায়? বলেছেন যে আমার কোনো ঠিকানা নেই, আমার ঠিকানা একটাই নেই, ঠিকানা আমার বাংলাদেশ। একটাই ঠিকানা। তো এই যে বাংলাদেশে থাকলে, আরেক নেত্রী কিন্তু চলে গিয়েছেন আগেই, তো যদি উনি এইটা না গো ধরতেন তাহলে কিন্তু আজকের ইতিহাস অন্যরকম হয়ে যেত। আরও সরকার, আরেকটা রাজনৈতিক দল হতো, সরকার হতো, যারা যেভাবে, সেটা কিন্তু পারে না। তখনই কিন্তু -2 ফর্মুলাটা একদম ফুলফিল হয়ে যেত, সেটা কিন্তু হতে দেন নাই উনি। পরবর্তীতে যখন আপনার 1/11 চলে গেল, নির্বাচনের কথা আসলো, তখন ওনাকেই কিন্তু প্রথমে অফার দিলেন তারা, এই নির্বাচিত সরকারেরা ওনাকে অফার দিলেন যে তুমি যদি আমাদের এই ইন্ডেমনিটি দাও, বা আমরা যেভাবে বলি যদি শোনো, তাহলে তুমি ক্ষমতায় থাকতে পারবে। তো যে শর্তগুলো দিয়েছিলেন, আমরা যেটা শুনেছি, সেই শর্তগুলো দেশের বিরুদ্ধে যায়, জনগণের বিরুদ্ধে যায় বলেই উনি কিন্তু সেই শর্তটা মেনে নেন নাই। কিন্তু আরেক নেত্রী কিন্তু ঠিকই নিয়েছিলেন বলেই কিন্তু সেই নেত্রী 15.5 বছর ছড়ি ঘুরিয়েছেন, অত্যাচার করেছেন, গুম খুন করেছেন, ওনাকে একরকম মৃত্যুর মুখে ধাবিত করেছেন। ওনাকে যে অবস্থায়, যে পরিত্যক্ত একটা ঘরে রাখা হয়েছিল, যে নোংরা স্বেচ্ছাতে একটা বাথরুমে ঘরে তাকে রাখা হয়েছিল, যেখানে সাধারণ কয়েদিদের জন্য উন্নত জায়গা রেখে এটা পরিত্যক্ত করা হয়েছে যে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, সেইখানেই কিন্তু তাকে রাখা হয়েছিল। এই যে গণতন্ত্রের জন্য যদি একটিবার ওই সরকার যেভাবে বলছেন যে সে যদি রাষ্ট্রপতির কাছে ক্ষমা চায় তাহলে আমরা বিদেশ পাঠাবো, তো রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়া মানে জনগণের সামনে নিজেকে উপস্থাপন করা যে আমি অপরাধী। উনি যে অপরাধটা করেন, উনি মৃত্যুকে বেছে নিয়েছিলেন, কিন্তু আপনার রাষ্ট্রপতির কাছে এটা রাজি হন নাই বলেই কিন্তু তাকে অনেক কষ্ট করতে হয়েছে। তার সমস্ত অর্গানগুলো আস্তে আস্তে একটার পর একটা ফেল করেছে। তো এই যে ফেল করেছে, এই সব কিছু উনি মেনে নিয়েছিলেন। আমি অনেক আওয়ামী লীগের সাথেই তো টকশো করতাম, অনেক দিন অনেক আওয়ামী লীগের নেতাদের সাথে টকশো করেছি। টকশোর আগে পরে বিরতিতে যখন বলা হতো যে আপনারা তো চাইলেই পারতেন আমাদের নেত্রীকে মুক্ত করতে, এই যে অন্যায়, উনি যে এটার সাথে জড়িত না আপনারা ভালো করে জানেন। তো ওনারা পর্যন্ত বলতেন মাঝে মাঝে যে আমরা তো বলি, আমরা রোষানলে পড়ে গেছি, এটা আসলে এটা তাকে জামিন দেওয়া উচিত, আমরাও বলি। তো এই যে তাকে জামিনটা দেন নাই, তাকে কষ্ট দিয়েছে, আজকের 2025-এর 31শে ডিসেম্বর আজকে প্রমাণ করে দিল যে এই যে একটা কষ্ট, সব কিছুর কিন্তু ভ্যালুজ আছে। ওই দিনের ভ্যালুজটা এরকম জনগণের হৃদয়ের মধ্যে মানে গেঁথে গিয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। সে যে দলই করুক না কেন, যেখানেই থাকুক না কেন, উনি অবিসংবাদিত হতে পেরেছেন, জনগণকে নিয়ে চিন্তা করেছেন বলেই উনি অবিসংবাদিত হতে পেরেছেন, সার্বজনীন হতে পেরেছেন। এই সার্বজনীন হতে পারাটা, এটা আমি মনে করি অতীতে ছিল না এরকম, সার্বজনীন হয়ে ওঠাটা, জাতীয় ঐক্যের প্রতীক হয়ে ওঠাটা, সেটি নিশ্চয়ই সময়ে তাকে সেই জায়গাটিতে পৌঁছে দিয়েছে, দাঁড় করিয়ে দিয়েছে, তিনি সেই জায়গাটা অর্জন করতে পেরেছিলেন। আমি মোস্তফা কামালের কাছে আসতে চাই এই পর্যায়ে, আমি আপার কাছে সেই স্মৃতিচারণগুলো আমি শুনতে চাই, কিন্তু তার আগে মোস্তফা কামাল ভাইয়ের কাছে আসতে চাই। কামাল ভাই, আজকে আমরা দেখেছি, আপনিও দেখেছেন, পেশাগত দায়িত্ব পালনের জায়গা থেকে দেখেছেন,
বলা হচ্ছে যে মুসলিম বিশ্বের স্মরণকালের সবচেয়ে বড় জানাজা এটি। মানে আমি দেখিনি, আপনিও দেখেছেন কিনা আমি জানি না। আপনি এই পুরো বিষয়টিকে কিভাবে দেখবেন, এই অভূতপূর্ব একটি ঘটনা আমাদের? ধন্যবাদ আপনাকে, সহ আলোচক মনি আপাকেও ধন্যবাদ। তিনি স্মৃতিকাতর এবং অনেকটা আবেগপ্রবণ, আর সেটা হওয়াই স্বাভাবিক। নীলুফার মনি সহ ছাত্রদল থেকে যারা বেড়ে উঠেছিলেন, সরাসরি তাদের আইডল ছিলেন বেগম খালেদা জিয়া। তার সরাসরি স্নেহ তারা পেয়েছেন, সেখান থেকে শিখেছেনও। কতটুকু শিখেছেন সেটা জাতি দেখবে, নিশ্চয়ই শিখেছেন। তো বেগম জিয়ার কাছ থেকে যেটা সবচেয়ে শিক্ষা নেওয়ার একটা জিনিস ছিল, পেশাগত জায়গা থেকে আমি দেখেছি, সেটা হচ্ছে শৃঙ্খলা। সেটা আজকে তিনি দুনিয়াতে নেই, সশরীরে নেই, অশরীরে আছেন বা ছিলেন ঘন্টা কয়েক আগেও। তার জানাজায়ও আমরা শৃঙ্খলার একটা রেশ কিন্তু দেখলাম। সেটা সম্ভবত শুধু শৃঙ্খলা চাইলেই শৃঙ্খলা চলে আসে তা না, সম্ভবত উপরওয়ালারও কোনো বিধান থাকে, প্রকৃতিরও কোনো আশীর্বাদ থাকে। গতকাল পর্যন্ত কিন্তু উদ্বেগ ছিল ব্যাপক জনসমাগম হবে, সেটা সবাই নিশ্চিত, কিন্তু এই জনস্রোত সামলানো কতটা সহজ হবে সেটা নিয়ে কিন্তু উদ্বেগ ছিল। কিন্তু খেয়াল করে দেখুন কি চমৎকার আয়োজন, একদম নিয়ে আসা থেকে শুরু করে জানাজার থেকে আবার স্বামীর পাশে নিয়ে যাওয়া পর্যন্ত শান্তিপূর্ণ, পিসফুলি যেটাকে বলে, এইগুলো একদিক। আর প্রকৃতির বিষয়টা বলবো এইভাবে, বলা হয়ে থাকে, একটা দীর্ঘ সময় বলা হতো যে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজা ছিল বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় জানাজা। তো আবার বেগম খালেদা জিয়ার জানাজাটাও ঠিক ওই জায়গাতে হয়েছে, মানিক মিয়া এভিনিউতে হয়েছে। এগুলো তথ্য, জি, বিশ্লেষণ যে যার মতো করবে। আবার সমান্তরাল তথ্য আছে যে আবহাওয়া বা আবহাওয়া তো এরকম ছিল জিয়াউর রহমানের মাজারটাই এই জায়গায় থাকবে কিনা, কিন্তু প্রকৃতির কি আশীর্বাদ, দু একদিন কিন্তু শাবল নিয়েও গিয়েছে, খোঁড়াখুড়িও হয়েছে, কবরটা ওখানে হয়েছে। এগুলো কিন্তু ভাবনার বিষয় আছে। এবার আসেন তার আগের অংশটুকু। আমরাও পড়েছি, এই জেনারেশন পড়ে কিনা ঠিক জানি না, যে ধৈর্য ধরা সফল হওয়ার জন্য ডেল কার্নেগির বই পড়ে, আমরাও পড়তাম ছোটবেলায়, বলা হতো আমাদেরকেও। কিন্তু ধৈর্য ধরার যে জ্যান্ত, এবং এখনো তিনি জ্যান্তই মনে হবে ধৈর্যের প্রতীক হিসাবে, কখনো ধৈর্যচ্যুত হননি। এটা সেই রাজনীতিতে আসার আগ থেকেই পরিচ্ছন্ন পরিপাটি থাকতেন, সেটা সবাই জানে। কিন্তু নিয়মানুবর্তিতা যেটা, শৃঙ্খলা যেটা, সেটা দেখেন বিএনপির রাজনীতিতে তিনি এসেছিলেন দলীয় ঐক্যের প্রতীক হয়ে, দল রক্ষার কোরামিন হয়ে। কারণ বিএনপির অবস্থা এত এলোমেলো বিধ্বস্ত হয়ে গিয়েছিল। আবার এসে চেয়ারপারসন হয়ে যাননি, কিন্তু সদস্যপদ, ভাইস চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তারপরে চেয়ারম্যান, অর্থাৎ তার প্রতিটি কাজে কিন্তু একটা শৃঙ্খলাবোধ, একটা চেইন সেই শুরু থেকে। সর্বশেষ আপনি দেখেন যখন কারাগারে গেল তিনি, ওখানেও আরেক দৃষ্টান্ত, হেঁটে গেলেন। বাংলাদেশ থেকে সম্ভবত দ্বিতীয় এই রেকর্ডটি নেই, যে হাঁটতে হাঁটতে কারাগারে গেলেন। ওই দিন বিএনপির একটা অংশের কর্মসূচি ঘোষণা না হলেও প্রস্তুতি ছিল যে সেই দিন ঢাকা শহর কাঁপিয়ে দেয়া, কিন্তু তার নির্দেশনা ছিল যে না, ওই পথে যেও না, যে এখানেও শৃঙ্খলার বিষয় আছে। একজন ডাক্তারের সাথে কথা হয়েছিল আমার গতকাল, ওনার মেডিকেল বোর্ডে ছিলেন। ডাক্তার সাহেব আবেগপ্রবণ হয়ে বললেন যে মাঝে দিয়ে একদিন, এই গত 1 মাস 7 দিন যে সময়টা কারাগারে ছিলেন, হাসপাতালে ছিলেন, মাঝে দিয়ে একদিন উনি কথা বলেছিলেন, এবং প্রথম কথাটাই ছিল যে আপনারা কেমন আছেন। যে কথা বলতে পারছেন না, কিন্তু চোখ খুলে বললেন যে আপনারা কেমন আছেন। ওই ডাক্তার সাহেব অনেকদিন বেগম জিয়ার চিকিৎসা করেন। তিনি বলছিলেন, নিজের মতো করে বলছিলেন তিনি, যে একটা পেশা আছে যেই পেশার কাছে রুগী এবং স্বজনরা সব কিছু খুলে বলে, আর অন্য কোনো পেশায় কিন্তু এইভাবে বলে না। উকিলদের কাছেও কিন্তু সব বলে না, সুবিধা মতো বলে, অর্ধেক বলে। তো উনি বলেছেন যে যতবারে বেগম জিয়ার চিকিৎসার্থে উনি ওনার কাছাকাছি গেছেন, যে আগে জিজ্ঞেস করে কেমন আছেন, যে এরপরে বেশি কথা উনি বলতেন না, যে শব্দমিত ব্যয় বলতে যেটা আমরা বলি জার্নালিজমের টার্মে, যেটাকে আমরা ওয়ার্ড ইকোনমি বলি, যে গুণে গুণে কথা বলা, বরাবরই তিনি সেটা চর্চা করেছেন। গণমাধ্যমের কর্মী হিসাবে আমি ওনার সাক্ষাৎকার নিয়েছি 2 বার। একবার তখন তিনি বিরোধী দল বলতে সংসদীয় বিরোধী দল নয়, কারণ তখন বিরোধী দল বলতে আসলে কিছু ছিল না, অথবা বিরোধী দল বলতে আওয়ামী লীগকে মনে করা হতো, যেহেতু সংসদীয় পদ্ধতিতে যদি হিসাব করেন। অর্থাৎ এরশাদের শেষ দিকে, এরশাদ জমানার শেষ দিকে একবার ওনার ইন্টারভিউ করেছিলাম আমি। আবার 91-তে যখন ক্ষমতায় এসেছেন তারপরে আরেকবার করেছিলাম। তো আমার মতো করে আমি দেখেছি
রাজনীতিবিদদের মধ্যে যেই ধীরস্থির কথা বলা, গুনে গুনে কথা বলা, আমরা গণমাধ্যম কর্মীরা কিন্তু পছন্দ করি যে কাউকে একটা প্রশ্ন করলাম যদি সুনির্দিষ্ট জবাবটা দেয় আমাদের লিখতে বা তুলে আনতে সুবিধা হয়। কারণ আমাদের অনেক তিক্ত অভিজ্ঞতা আছে যে প্রশ্ন করি 5 শব্দে, জবাব দেন মিনিমাম 500 শব্দ, ওখান থেকে অন্যদিকে চলে যান, 10টা শব্দ উদ্ধার উত্তর না করতে দিয়ে পারি না। আরেকদিকে চলে যান। 10টা শব্দ উদ্ধার করতে পারি না। উনি দেখা যেত যে গুনে গুনে কথা বলতেন, অথচ তিনি তো বনেদি রাজনীতিক ছিলেন না। বিএনপিতে তখন আনায় হয়েছিল যে দলটা ভেঙে যাচ্ছে, দলটা রক্ষার জন্য। এই তিনি পরবর্তীতে মৃত্যুর দিন পর্যন্ত অথবা আগামী দিন পর্যন্ত, আগামী সময়গুলোতে ঐক্যের যে একটা প্রতীক, তাকে স্মরণ করতে হবে। এবার যখন আমাদের ফ্যাসিস্ট সরকার অথবা স্বৈরাচারী শেখ হাসিনা সরকার পতন হলো, মানুষের কিন্তু অপেক্ষা যে দেখি বেগম জিয়া কি বলে, যে ওখান থেকে কোন বার্তাটা আসে। কারো কারো ধারণা হয়েছিল যে উনি একটা গরম বক্তৃতা দেবেন বুঝি, কিন্তু দেখা গেল যে সামান্য কয়েক শব্দে বাক্যে প্রথম আহ্বানে হলো ধৈর্য ধরার, দ্বিতীয় আহ্বান ছিল যে উচ্ছৃঙ্খলতা না করার, তৃতীয় আহ্বান ছিল প্রতিশোধ পরায়ণ না হওয়ার। চারটেখানি কথা নয় কিন্তু, অন্তত বাংলাদেশের বাস্তবতায়। তো সেটা আমরা দেখলাম। পরবর্তীতে সম্ভবত ওনার আরও 2বার বক্তব্য এসেছিল, ছোট্ট ছোট্ট বক্তব্য, এরকমই আহ্বান। প্রতিহিংসা পরায়ণ না হওয়ার একটা উদাত্ত আহ্বান ছিল তার। তো একটু ভালো লাগার দিক হচ্ছে এখানে এই যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসার পর থেকেও এই পর্যন্ত আমরা যতবার ওনার যে কয়েকটা বক্তব্য শুনেছি, মায়ের ছোঁয়া ওখানে বোধহয় একটু আমরা দেখেছি যে প্রতিশোধ পরায়ণ না হওয়ার একটা বার্তা আছে। আরেকটা বেশি উল্লেখ করবার মতো, বেগম জিয়ার যে 3বারের কথা বললাম, 3টা ছোট্ট ছোট্ট বক্তব্য, একবারও কোথাও বলেননি যে আমার প্রতি এই এই অবিচার হয়েছিল। নীলুফার মনীসহ বিএনপি নেতা নেত্রীরা বলছেন, স্বাভাবিক বলার কথা। তিনি নিজের থেকে একবারও বলেননি যে তার উপর কি কি অত্যাচার হয়েছিল। সেটার ছাপ তারেক রহমান সাহেবের মধ্যে আমরা কিন্তু দেখছি যে তার উপর কি নির্যাতন নিপীড়ন হয়েছে, সেটার শোধ নিতে হবে, এই ধরনের টোন কিন্তু আমরা এখন পর্যন্ত দেখিনি। তার মানে যে ঐক্যের প্রতীক বলছি বা প্রতিহিংসা পরায়ণ না হওয়ার যে দৃষ্টান্ত বলছি, সেটার একটা ছায়া পড়েছে। এটা আমাদের জন্য আশাব্যঞ্জক। জি, মোস্তফা কামাল ভাইয়ের কথা আমরা শুনছিলাম। এবার আমি মনিয়াপার কাছে আসতে চাই। মনিয়াপা, আপনি সারাদিন ভরই ছিলেন, আমরা জানি আপনার মনের অবস্থা, মানসিক অবস্থা। এর মধ্যেও আপনি যদি পুরাতন স্মৃতি যদি আমাদের সঙ্গে একটু শেয়ার করতেন, দর্শকদের সঙ্গে শেয়ার করতেন, খালেদা জিয়ার সঙ্গে আপনার যে মুহূর্তগুলো, কোন বিষয়গুলো আসলে আপনাকে আকর্ষণ করে বা টানে? ওনার সাথে বহু দিন কাজ করার সুযোগ হয়েছে ওনার সাথে, এবং নারী হওয়াতে আরেকটু এগিয়ে যাওয়ার সুযোগ হয়েছে। ধরেন যত কিছুই হোক, একজন নারী, আমরা যত ওজনে হয়তো ছোট মাপের নেত্রী বা কর্মী ছিলাম যখন অনেক আগে। আপনার বিয়েতে তিনি গিয়েছিলেন আমাদের হ্যাঁ, আমি বলছি। তো এতে হয়েছে কি, নারী হওয়াতে কোথাও গেলে ওনার প্রথম যেটা, ওনার সাথে মানুষগুলো, উনি কিন্তু অন্য নেতা নেত্রীদের মতো ওইভাবে কনভিন্স করতেন না। উনি সবার খোঁজ নিতেন পেছন থেকে। তারা সাংবাদিকদের দেখো, তারা খেয়েছে কিনা, তাদের গাড়ি টাড়ি ঠিক আছে কিনা, এই আমার মেয়েগুলার কি অবস্থা, ওদের খোঁজ নাও, ওরা কোথায় আছে এখন। কোনো জায়গায় যদি আমরা তার সাথে সফরে যেতাম, তো এরকম ওনার প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা ব্যাপারে ওনার কনসার্ন খুব সিরিয়াস ছিল, খুব সিরিয়াস। এই জায়গাটা আমি ভীষণ শ্রদ্ধা করি তাকে। তো শ্রদ্ধার আগে আমি একটা জায়গা একটুখানি বলে তারপরে আমি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছি। যখন অবরুদ্ধ হলেন খালেদা জিয়া, আপনার গুলশান অফিসে মনে আছে নিশ্চয়ই আপনার, তখন ওই রাতে আমরা আছি, আমরা গিয়েছি। তো একটা পর্যায়ে আমি চলে যাব, তো বিদায় নিয়েছি। আমি নামার সময় দেখি খালি পুলিশ আর পুলিশ। একটু দূরে দাঁড়িয়েছিল তারা, ওই যে দাঙ্গা পুলিশটা, এরা সবাই ছিল, ঘেরাও করে রাখছে। তো আমি দৌড়ে এসে বললাম যে বাইরে তো অনেক পুলিশ। তো সবাই দেখার পরে ম্যাডাম বললো যে তোমরা কি চলে যাবা, চলে যাও। আমরা অনেকেই সিনিয়ররা বললেন যে ম্যাডাম আপনি এখন যদি পল্টন অফিসে যান বেটার হয়, যাই হবার হবে, অ্যারেস্ট করুক যাই করুক, পল্টন অফিসে এখন গেলে ভালো হবে। কি বুঝে টুঝে পরে ম্যাডাম বললেন যে না, যা করবে, আমি এখানে আছি, হ্যাঁ তোমরা গেলে চলে যাও। তা আমরা বললাম যে ম্যাডাম আপনাকে রেখে আমরা কিভাবে যাই। তখন রাত প্রায় 1টার মতো বেজে গেছে। তা যাই হোক, উনি
মনে মনে হয়তো খুশি হলেন, উনি আর কিছু বললেন না যে তোমাদের যেতেই হবে। তা আমরা দেখছি উপরে ছাদে উঠে দেখছি, নিচে দেখছি পুলিশ, সব কিছু মিলে। তারপরে রাতে কে কিভাবে থাকবো, বেশ অনেক মানুষ আটকা পড়েছে, নারীরাও বেশ কিছু। সেদিন আমাদের কি যেন একটা প্রোগ্রাম ছিল, আমরা এই জন্য গিয়েছিলাম বেশ কিছু নারী তার সাথে কথা বলার জন্য। পরে আমরা করলাম, ম্যাডাম খবর নিলেন যে এরা থাকবে কিভাবে, এত বিছানা কোথায় পাবে, শীত, প্রচণ্ড শীত। তখন ওই যে দরিদ্রদের যে কম্বল দেয়, একটা ঘর ভর্তি কম্বল ছিল, এই যে ম্যাডাম রাত করে যে কম্বল দিতেন, সেই রুমে ঢুকে আমরা সবাই কম্বল আনলাম। একটা কম্বল বিছায় ফ্লোরে, একটা কম্বল গায়ে দিয়ে, একটা কম্বল মাথায় বালিশের মতো করে দিয়ে, যারা যারা পাইলো বালিশটা পাইলো নিল, আর যারা পাইলো না বালিশ ছাড়াই তারা রাত কাটালো ওইভাবে। মেয়েদের সবাই একটা রুম দিল, ছেলেরা নিচে অন্যখানে, এইভাবে থাকলো। এবং এই যে থাকার পরে আপনার ওরা খাইছে কিনা, প্রতি বেলায় খাওয়ার আগে সবাই ঠিক মতো খাইছে কিনা, খাওয়াটা পাইছে কিনা, এটা তো অনেকটা ফুরাতের মতো হয়ে গেছে। পানি সাপ্লাই দিতে দেয় না, বিদ্যুৎ দিতে দেয় না, আশেপাশে বাইরের একটা পেছন দিয়ে একটা বাসার ভিতর দিয়ে পানিটা নিয়ে আনতো, এরকম খাবার টাবার আনতো, প্যাকেট খাবার। যাই হোক, এই যে তার খবর নেওয়াটা প্রতি মুহূর্তে, এই দায়িত্বটা আমি সিরিয়াসভাবে দেখেছি। পরদিন যখন ম্যাডাম বের হবে, আমরা বের হব ম্যাডামের সাথে গাড়িতে, আমরা বসা, ম্যাডাম বসা, আমরা বাইরে দাঁড়ানো। তো এর মধ্যে পুলিশ তো খুলতে দেয় না, বাইরে থেকে তালা দিয়ে ফেলেছে আপনার গোয়েন্দা সংস্থা সব কিছু মিলে। তখন ওরা পেপার স্প্রে মারছিল, তো আমরা অনেকেই অসুস্থ হয়ে গেলাম বিভিন্নভাবে। এবং পেপার স্প্রে, আমি একটা গেটে উকি দিয়ে দেখছিলাম পুলিশের গতিবিধিটা, ওরা ওই ফাঁকটা দিয়ে পেপার স্প্রে মেরেছে। আমি চশমা যদি আমার না থাকতো, দেখতে গেছেন তখনই তো চোখটা দেখা গেছে, ওরা ওইভাবে মেরেছে। তো আমি চশমা থাকার জন্য আমি এখনো হয়তো বা দেখতে পারি, নইলে তো খবরই ছিল। এবং তারপরে যেটা হয়েছে, আমার একদম নিম্নে চোখের পাওয়ারটা একবারে শেষ লেভেলে চলে গেল। যাই হোক, এই যে ম্যাডাম তারপরে কি করবে, ডাক্তার কি করবে, কোথায় কি পাওয়া যাবে, সব ছোটোছুটি তো আসলো। যে এরপরে প্রতি বেলায় খবর নেওয়া, প্রতি মুহূর্তে খবর নেওয়া, এই জিনিসগুলো খালেদা জিয়ার কাছ থেকে, তার সাথে থাকতে গিয়ে ওইটা দেখেছি। আসলেও আপনি বিয়ের কথা বললেন, আমি আসলে হঠাৎ করে কালকে স্তব্ধ হয়ে গেছিলাম, ঘুমের মধ্যেই তো খবরটা পেয়েছি। তারপরে যাওয়ার পরে স্মৃতিচারণ আসলে খুঁজে পাইনি তখন ওই মুহূর্তে। বিয়ের কথাটাই মনে হয়েছিল। আমার বিয়েটা হয়েছিল 99-তে, 99-এ। তখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিরোধী দলের নেত্রী। তো উনি আমার বিয়েতে আসছেন, আসার পরে এখন বরপক্ষ তখনও আসে নাই, উনি আসার পরেও। নর্মালি তো বরপক্ষ আগেই চলে আসে। তা এখন আমার আত্মীয় স্বজনরা, আমার বান্ধবীরা, আমার সিনিয়র নেত্রীরা, নেতারা, তারা বলছে এই খবরদার ম্যাডাম যেন না জানে যে বরপক্ষ আসে নাই। তো একটা পর্যায়ে ম্যাডাম সামনে একজন বলেই ফেলছে, মানে ছেলেমেয়েরা, ছাত্র নেত্রীরা, নেতারা হইলে যা হয়, তো বলে ফেলছে। ম্যাডাম বলছে কোথা থেকে আসবে, বলছে মানিকগঞ্জ থেকে আসবে। বলছে আচ্ছা, ছেলেরা একটু দেরি করে, এই যে ছেলেরা একটু দেরি করে, আচ্ছা আমি থাকবো। তো ম্যাডাম অনেকক্ষণ থাকলেন, 1-1.5 ঘন্টা পরে ছেলে আসছে। তো ছেলে যখন আসলো, তারপরে ম্যাডাম দুইজনকেই অভিনন্দন দিলেন, আশীর্বাদ করলেন। করার পরে হঠাৎ করে খবর হয়ে গেল যে আমার বিয়ের আসরের পরের দিন হরতাল ছিল, বিয়ের আসরের চারপাশে পুলিশ ঘেরাও দিয়ে আছে। তো অনেক নেতা নেত্রীরা বিয়ে খেতে আসছে, তো বের হলেই পুলিশ ধরবে। এই খবরটা চাউর হওয়ার পরে ম্যাডাম বললেন যে আমি থাকি, তোমরা যে পর্যন্ত বের হয়ে সবাই না যাও, আমি অতক্ষণ পর্যন্ত থাকব। এই যে মনে করেন একটা বিয়ে বাড়িতে, এই যে তার দায়িত্ব বোধটা, উনি শেষ পর্যন্ত থাকলেন, যে সবাই চলে যাওয়া পর্যন্ত। এবং ঠিক সেম ঘটনাটা আমি আপনার লা মেরিডিয়ানে, যেদিন জেলে যান তার আগের দিন আমাদের নিয়ে একটা মিটিংয়ে বসছিলেন উনি, আপনার মনে আছে কিনা আমি জানি না। মানে উনি সমাপনী বক্তৃতাটা, যে কি হতে পারে, জেল হলে কি হবে, আমরা কিভাবে চলবো, এটা সেন্ট্রালের বর্ধিত সভা ডাকলেন। বর্ধিত সভার একটা জায়গায় একটা পরে
খাবার দাবার প্রায় শেষ মিটিং, তখন খবর এলো নিচে গোয়েন্দা সংস্থা ভরপুর, পুলিশ টুলিশ দাঙ্গা পুলিশ ভরপুর, এবং ধরলেই দু একজনকে অ্যারেস্টও করেছে যারা নিচে একটু রিক্রিয়েশনের জন্য গিয়েছিল। তখন ম্যাডাম আবার বললেন ওই দিনও শেষ টাইমটা পর্যন্ত যে তোমরা সবাই আগে চলে যাও, আমার মিটিং বক্তৃতা শেষ হওয়ার পরেই তোমরা চলে যাবা, সবাই চলে যাওয়ার পরে তারপরে আমি যাব, আমি একজনকেও অ্যারেস্ট হতে দেব না। এবং সত্যিই তাই করলেন উনি। এরকম অনেক সময় তার সাথে আমরা পড়েছি, এবং উনি একজন প্রকৃত দলনেতার মতো, মানে নেতাকর্মীদেরকে আগলে রাখতেন, যেটি বলছিলেন কালকে তারেক রহমান বলছিলেন যে অভিভাবক, মানে আসলেই একজন অভিভাবকের মতন দায়িত্ব পালন করেছেন সব সময়ের জন্য। আমি এই পর্যায়ে একটি বিরতিতে যেতে হচ্ছে আমাকে। দর্শক, একটি বিরতি নিচ্ছি, ফিরছি এখনই। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন ২১-এর রাত। আমাদের সঙ্গে আছেন বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য নীলোফার চৌধুরী মনি এবং সিনিয়র সাংবাদিক, লেখক ও কলামিস্ট মোস্তফা কামাল। এ পর্যায়ে আমি কামাল ভাইকে দিয়ে শুরু করতে চাই। কামাল ভাই, আপনি বলছিলেন যে খালেদা জিয়ার ইন্টারভিউ করার সুযোগ আপনার হয়েছিল বা সৌভাগ্য হয়েছিল, সেটি আসলে খুব কম সাংবাদিকের ক্ষেত্রে এ ধরনের সৌভাগ্য হয়। আমি জানতে চাই আসলে দর্শকদের জন্য যদি আপনি বলেন যে সেই সাক্ষাৎকারের কিছু স্মৃতিচারণ যদি আমাদেরকে বলতেন। একটা বিষয় ছিল, যেহেতু এরশাদ জমানার শেষ দিকে, তখনও কিন্তু একটা কথা আলোচনায় ছিল যে এরশাদের পতন হলে তখন আলোচনা একটু বাড়তি ছিল যে এরপরে নির্বাচনটা কোন প্রক্রিয়ায় হবে। নির্বাচন কিন্তু তখন থেকেই প্রাসঙ্গিক, নিরপেক্ষ বা সুষ্ঠু নির্বাচন কিন্তু ওই সময়টায় অত্যন্ত প্রাসঙ্গিক। ওই সময়টা জামাতে ইসলামের দিক থেকে একটা শব্দ ছোঁড়া হয়েছিল যে কেয়ারটেকার সরকার ইংরেজিতে, পরবর্তীতে সেটা তর্জমা হয়েছে তত্ত্বাবধায়ক সরকার। তো তখন আমাদের কারো কারো একটা ইচ্ছা ছিল গণমাধ্যমের যেটা থাকে, যেটার আরও পরিষ্কার করা অথবা একটা বিভ্রান্তি যদি হয়ে যায়, অর্থাৎ আলোচনা জমানো। আমি চেষ্টা করেছি, দেখলাম যে তিনি এই নিয়ে ওই সময় পর্যন্ত মন্তব্যে যাননি। তিনি বারবার বলতেন ওই সময়টা যে সুষ্ঠু নির্বাচন দরকার, ভোট দরকার, যেটা আমরা এবারও দেখলাম যে তারেক রহমান সাহেব বারবার কিন্তু যে নিরপেক্ষ ভোট দরকার, যত না নির্বাচন দরকার বলছেন তার চেয়ে বেশি করে বলছেন ভোট দরকার। কারণ নির্বাচন কিন্তু এরশাদ সাহেবও ভালো ভালো নির্বাচন দিতেন, 88তে নির্বাচন, 86তে নির্বাচন, আর স্থানীয় সরকার নির্বাচন তো লেগেই থাকতো। নির্বাচনের কোনো অভাব ছিল না দেশে, ভোট ছিল না মূলত। তো সেটা আমার অনেক দিন উপলব্ধি, এখন নতুন করে আরও উপলব্ধি যে ভোট শব্দটা, যে ভোট লাগবে, তো তার মানে কত দূরদৃষ্টি থাকলে একজন এইভাবে সুনির্দিষ্টভাবে মেনশন করতে পারেন। এরপর আরেকটা ঘটনা কিন্তু খুব উল্লেখ করবার মতো, সেটা সম্ভবত 90 ডিসেম্বরের 4 তারিখ। এরশাদ পদত্যাগ করবেন কি করবেন না, থাকবেন কি থাকবেন না, আবারও শাসন প্রলম্বিত করবেন কিনা, অথবা মার্শাল্য দিবেন কিনা, এই গুঞ্জন দিনব্যাপী। সন্ধ্যায় বিবিসি কিন্তু সংবাদ পরিবেশন করলো যে এরশাদ সাহেব অবিলম্বে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। বাক্যটা কত জটিল দেখেন, অবিলম্বে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন, অর্থাৎ পদত্যাগের সিদ্ধান্ত নেননি বা পদত্যাগের সিদ্ধান্ত নেননি, পদত্যাগ করবেন এই সিদ্ধান্ত নেননি। কত অগোছালো। ওই সময় বেগম জিয়ার এক বাক্য, যেটা ভয়েস অফ আমেরিকা থেকে প্রচার হয়েছিল ওই রাতে, তিনি বলছিলেন এত কিছু বুঝি না, তাকে পদত্যাগ করতে হবে আজই, এখনই। ওই সময় যেটা দেশে কি আলোড়ন তৈরি করেছিল, দেখা গেছে যে ওই রাতেই কিন্তু এরশাদ সোজা বাংলা ডিক্লারেশন দিতে হয়েছে যে তিনি পদত্যাগ করছেন। কাগজপত্র তৈরি করতে একদিন লেগেছে, 5 তারিখটা, 6 তারিখে আনুষ্ঠানিক তিনি ক্ষমতা হস্তান্তর করলেন। তো এইরকম একজন নেত্রীর এই যে বোধ, এই যে বিচক্ষণতা, ওই আমলে তো এরশাদ আমলের শেষ দিকে তো বেগম জিয়া একা হয়ে গিয়েছিলেন, কিন্তু খালি অপেক্ষা ছিল যে বিএনপিতে যেতে যেতে, ওই সময় মহাসচিবও চলে গিয়েছিলেন প্রায়, আমি কে এম ওবায়দের কথা বলছি, তিনি শেষ পর্যন্ত যাননি, কিন্তু বেগম জিয়া তাকে অব্যাহতি দিয়েছিলেন। তখন আলোচনা ছিল যে বিএনপিটা চলবে কি করে,
ছাত্রদল ছাড়া কিন্তু দৃশ্যত ওনার আশেপাশে কেউ ছিল না তখন। দেখা গেল একটা পর্যায়ে শেখ হাসিনা সংসদ থেকে পদত্যাগ করতে চাইলেন, কিন্তু পদত্যাগ করতে পারলেন না। এগুলো বলছি আজকে কারণে কারণে এই কথাগুলো। আওয়ামী লীগ বলে যে তারা পদত্যাগ করছে, পদত্যাগ করে নাই, তারা পদত্যাগের সুযোগটাই পায় নাই। তার আগেই পদত্যাগে ফার্স্ট হয়ে গেছে জামাত। জামাত যখন পদত্যাগ করে ফেললো 10 জন সদস্য নিয়ে, আওয়ামী লীগ পদত্যাগ করার আগে এরশাদ সংসদ বিলুপ্ত করে দিলেন। এটা কিন্তু এই তথ্যটা জানা দরকার। অনেকে বলছেন যে আওয়ামী লীগ পদত্যাগ করেছে না, পদত্যাগ করেনি, অর্থাৎ পদত্যাগের সুযোগে পায়নি। তো তার আগের প্রেক্ষিতটা দেখেন, শেখ হাসিনার একটা ঘোষণা ছিল যে এই স্বৈরাচারের অধীনে যে নির্বাচনে যাবে সে হবে জাতীয় বেঈমান। কথাটা বলেছিলেন বিকাল নাগাদ। সন্ধ্যা নাগাদ দেখা গেল শেখ হাসিনা নিজেই এরশাদের অধীনে নির্বাচনে চলে গেলেন। তার আগ থেকেই যারা বিএনপি করেন না বা করে না, অথবা তখন 7 দল ছিল বিএনপির, 7 দলীয় অন্যান্য নেতা নেত্রীরা, ধরেন সাইফুদ্দিন আহমেদ মানিক, এই ধরনের যারা ছিলেন অন্য জোটের, তারা থাকতেন আওয়ামী লীগ জোটের দিকে, 8 দলীয় জোটের দিকে বা 15 দলীয় জোটের দিকে। তারা অপেক্ষা করতেন যে বেগম জিয়া কি বলে। অর্থাৎ তাদেরও একটা বিশ্বাস এবং ধারণা হয়েছিল বিভিন্ন কাজে কাজে যে বেগম জিয়া মুখ দিয়ে যেটা বলেন সেটার উপর বিশ্বাস করা যায়। তিনি এরশাদের অধীনে নির্বাচনে যাবেন না বলেছেন এবং যাননি। বিপরীতে ভিন্ন চিত্র। পরবর্তীতেও দেখা গেছে বেগম জিয়া যেটা মুখ দিয়ে একবার বলে ফেলছেন, তিনি ওটার থেকে সচরাচর তার সরার রেকর্ড কিন্তু নেই। আবার তার সেটা বাড়তি সুযোগ, যেহেতু কথা কম বলেন, গুনে গুনে কথা বলেন, তার কখনো তার কোনো বক্তব্য বা মন্তব্য নিয়ে আপনি পরবর্তীতে সেটাকে ব্যাখ্যা অপব্যাখ্যা করবেন বা অতিব্যাখ্যা করবেন, ওই সুযোগটাও কিন্তু থাকে না। সংসদ বিটে আমি দেখেছি, একাধিক দিন দেখেছি, স্বয়ং 96 সংসদের কথা বলছি আমি, যেটা 21 বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল, বেগম জিয়াকে উত্ত্যক্ত করা, খেপানো বা একটু চটানোর হেন চেষ্টা নাই যেটা শেখ হাসিনা নিজেই না করতেন। আক্রমণাত্মক ভাষায় কথা বলতেন। আবার যেটা আওয়ামী লীগের একটা তাসিল হয়ে গিয়েছিল, নেত্রী যদি গালি 3টা দেন, বাদ বাকিরা 5-4টার কমে দেন না, কে কত উপরে উঠতে পারেন। দেখা গেছে মাঝে মধ্যে বিএনপির সদস্যরা জবাব দেওয়ার জন্য চেষ্টা করত, বেগম জিয়া ইশারায় না করতেন। এটাও কিন্তু এক সৌন্দর্য যে মিথ্যা কথার জবাব আরেকটা মিথ্যা দিয়ে দেওয়া। বেগম জিয়ার যেটা বরাবর আমরা খেয়াল করেছি, অনেক কিছু উনি জবাবই দিতেন না। এবার তো জবাবের অপেক্ষা ছিল যে ওনার উপর কারাগারে কি নির্যাতন হয়েছে তিনি বুঝি একটু বলবেন। খেয়াল করেছেন, কথা বলেননি। সবাই একটি প্রত্যাশা ছিল যে নিশ্চয়ই তিনি অনেক কিছু বলবেন, কিছুই বলেননি। যে মাত্রা নির্বাচনগুলো বাহ্যিকভাবে আমরা দেখেছি, কারাগারে নিয়ে আবার একটা স্যাঁতস্যাঁতে ঘরে তাকে রাখা, যত না কারাভোগ করা তার চেয়ে বেশি হচ্ছে তাকে যন্ত্রণা দেয়া, নিষ্পেষণ করা। বিএনপির দিক থেকে একটা অভিযোগ ছিল যে তাকে স্লো পয়জনিং করা হয়েছে। তো আজকের এই দিনে এই আলোচনায় না যাওয়াই বলো, কিন্তু আবার যেহেতু প্রসঙ্গ এসে গেছে, গতকাল কিন্তু একজন উপদেষ্টা সেটা স্মরণ করিয়ে দিয়েছেন এবং তিনি বলেছেন আদালতের সেটা প্রমাণও আছে। তো আমরা সেদিকে না গিয়ে অন্তত এতটুকু বলতে পারবো, বিএনপি যারা করেন তাদের কিন্তু রাজনৈতিক দায়িত্ব বেড়ে গেল। যদি সত্যি তারা বেগম জিয়াকে ভক্তি করেন, শ্রদ্ধা করেন, তার কাছ থেকে কতটুকু শিখেছেন সেটা কিন্তু জনগণ দেখতে চাইবে, জানতে চাইবে। যে আমি মনিয়াপার কাছে এই প্রসঙ্গেই আমি আসতে চাই। আসলে 41 বছর বিএনপির চেয়ারপারসনের দায়িত্ব তিনি সামলেছেন এবং তার কাছ থেকে অনেক কিছুরই শেখার, তার ধৈর্য, তার দৃঢ়চেতা মানসিকতা, সেটি আসলে আপনি কিভাবে দেখেন? দেখেন, খুব সহজ বিষয় না নিশ্চয়ই, যে খুব সহজ বিষয় না সবার জন্য, আমাদের জন্য না, কিন্তু উনি কেমন করে জানি খুব সহজভাবেই করে ফেলতেন। উনাকে একটা জিনিস আমি দেখেছি, উনি বিভিন্ন বুদ্ধিজীবীদেরকে উনি বেশ গুরুত্ব দিতেন, ডেকে নিয়ে যেতেন, ওনার সাথে দেখা করতেন, বিভিন্ন ব্যাপার নিয়ে রাষ্ট্রের ক্রাইসিস মোমেন্টে ওই ব্যাপারগুলো নিয়ে ওই বিশেষজ্ঞদের সাথে কথা বলতেন, বিশ্ববিদ্যালয়ের টিচার থেকে শুরু করে বিভিন্ন তাদের সাথে। কিন্তু তাদের একটা অভিযোগ ছিল, আরে তোমাদের নেতৃত্ব ডেকে নিয়ে যায় কিন্তু একটা কথাও তো রাখে না। মানে কথাটা এরকম, কথাটা হলো এখানে 3 জন বসছি, 3 জনের মতামত নিলেন, কিন্তু মতটা পরবর্তীতে সবগুলো মিলিয়ে তার যেটা মনে হয় যে ভালো, দেশের জন্য মঙ্গল হবে, সেটার মধ্যে কোনো জেদ থাকবে, চরম দুঃখ থাকবে, এসব কিছু না। ওগুলো বাদ দিয়ে যেটা সবার জন্য প্রযোজ্য, এরকম একটা ডিসিশনটা উনি নেন। কিন্তু নেওয়ার আগে খুব খুব ঠান্ডা মাথায় উনি
গল্প শুনেন, কথা বলেন। এবং আরও একটা জিনিস যেটা, উনি কোনো কথার মধ্যে কথা বলেন না। কেউ কথা বলছে, শুনতেন। তাকে গুরুত্ব দিয়ে উনি শুনতেন, কথা শুনে উনি ওনার মতো শর্টকাট কথা বলে উত্তর দিতেন, কিন্তু গুরুত্ব দিয়ে শুনতেন। তা আমরা যারা বাংলাদেশের রাজনীতি করি তাদের ম্যাক্সিমাম লোক কিন্তু শুনতে আগ্রহী কম, বলতে আগ্রহী বলতে বেশি। পছন্দ বেশি। তো এটা রাজনীতি না বোধহয়, এটা আপনার সব ক্ষেত্রে জি, আমরা সব বেশি সেক্টরে। কথা বলতে পছন্দ করি। সেটা তো ওনার ক্ষেত্রে আমি এই জিনিসটা দেখতাম। আমি আরেকটা স্মৃতিচারণ এটার সাথে করি। ধরেন 2015-16 দিকে উনি জামালপুর গিয়েছেন। তো সার্কিট হাউসে উনি যখন খেতে বসছেন, আমরা কিছু নারী নেত্রী সহ ওনার রুমে, উনি খাচ্ছেন, আমরা কথা বলছি। তো একটা পর্যায়ে ওই দিন সকালবেলা একটা পত্রিকা, নাম নাই বললাম, সেই পত্রিকার হেডলাইনটা ছিল এরকম যে, যেহেতু আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তখনও সে দেশের বাইরে আসতে পারছেন না, জি, তো শেখ হাসিনার আমলে বলছেন যে ম্যাডামের পরে ম্যাডাম না থাকলে তাহলে রাজনীতিতে জুবাইদা ভাবির কথা আসলো, লিখেছে তারা হেডলাইনে। জি, তো ম্যাডাম বললেন যে কে জানি কথাটা হুট করে ছেড়ে দিল, বলল। তো ম্যাডাম বললেন যে আমিও দেখেছি, আসার সময় গাড়িতে আমি দেখেছি। তো আমরা কারা, কোনো একজন বললো যে ম্যাডাম আপনার প্রতিক্রিয়া কি? বলে আচ্ছা তোমরা কি মনে করো বলো তো। তা আমরা তো এই ব্যাপারটা এতটা সেন্সিটিভ, বুঝেন, সবাই চুপ, কেউ কিছু বলে না। তো বলে না, একটা পর্যায়ে ম্যাডাম বললেন যে, সবার দিকে তাকায় বললেন যে দেখো তোমরা তো অনেক দিন আমার সাথে রাজনীতি করো, ও তো পলিটিক্স করে নাই, ও তো বাংলাদেশের রাজনীতি অতটা বুঝে নেই, কখনো করে নাই। তা আমি তোমরা থাকতে কেন তাকে আমার আনতে হবে, তাকে কেন আমার, তাকেই দায়িত্ব দিতে হবে? এইখানে এই কথাটায় তার মধ্যে যে গণতন্ত্রটা, তার মধ্যে যে গণতন্ত্রের ফিলিংটা, আমরা ওই ফিলিংটা সেদিন পেয়েছি। কি হবে কি হবে না, কি হয়েছে কি হয় নাই, সেটা বড় কথা না। বড় কথাটা হচ্ছে তার মানসিকতার জি, জিনিসটা, যেটা আমরা দেখলাম, সেটা আমার কাছে মনে হলো যে না, একজন নেতার মতো উনি কথা বলেছেন। তো এরকম ধরেন অনেক ক্ষেত্রেই উনি এই জিনিসগুলো করতেন খুব ঠান্ডা মাথায়, সবাইকে মূল্যায়ন করে এই কথাগুলো, যে যাদেরকে দরকার তাদের কথা মাঠের বলতেন। নেতাকর্মীদেরকে, তৃণমূলকে গুরুত্ব দেওয়াটা। একদিন আমি একটা নেতার নাম নাই বলি, ম্যাডাম 2টা প্রোগ্রামে ম্যাডাম মঞ্চে ওঠেন না, নিচে বসে প্রোগ্রাম দেখেন। তার একটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী, জন্মবার্ষিকী, এই প্রোগ্রামগুলোয় উনি যান না, উঠেন না খুব বেশি। তো সেই দিনও বসছে, ভাগ্য এমন যে আমি ম্যাডামের পাশে বসছি। তো ম্যাডামের পাশে তো ওরকম আমাদের 2-1 মহিলাদেরকে রাখেন এই কারণে যে একটা নারী তো উনি, আফটার অল, হ্যাঁ, কোনো কিছুর প্রয়োজন এই। তা আমি বসছি, তো মাইকে ও যে নেতার কথা বলছি উনি অনেকটা বুদ্ধিজীবী স্টাইলের, নাম বললে আপনারা সবাই এক নামে চিনবেন। তা এখন উনি বক্তব্য রাখছেন, বক্তব্য খুব সুন্দর রাখেন। তো বক্তব্য দিচ্ছেন, এখন একটা সময় ম্যাডাম বলে যে মনি, তুমি কি তার বক্তব্যটা শুনলা? আমি বলছি জি ম্যাডাম। তো বলে যে দেখো কি সুন্দর কথা বলে, তাই না? আমি বললাম জি ম্যাডাম। তা তারপরে বলছে যে কিন্তু লোকটা না জানো একটু অলস, এই অলসটা যদি না হতো, ও তুমি জানো ওর এলাকায় খুব একটা যায় না, দেখেন কত খবর রাখে সে, এলাকায় খুব একটা যায় না। এবং আরও একটা কথা বললেন, তুমি জানো সে ঘুম থেকে 12টায় উঠে। এটা বলার পরে আমি আর কি বলবো, আমি তো এরপরে আমি হু হা বলা ছাড়া তো আমার কিছু বলার নাই। তো আমি চিন্তা করে দেখলাম যে উনি সমস্ত খবর রাখেন, সব খবর রাখেন, খবরটা একজন ব্যক্তিগত, ধরেন 300 আসনের এরকম 300 এমপি হতে পারে, উনি ক্লোজ, আমাদের উনার হাতে গড়া হতে পারে, বাট এই যে খবর রাখাটা, যে এলাকায় যান না বা কিছু, কি সুন্দর বলে, অথচ দেখো আরেকটুখানি কাজ করলে কি এমন হতো। তা এই জিনিসগুলো উনি প্রত্যেকটা জিনিস মনে হয় যে উনি খেয়াল করেন না। উনি এত বড় মাপের নেতা,
উনি হয়তো এটা খেয়াল করেন না, কিন্তু ওনার চোখের সামনে পড়লে উনি অনেক কিছুই খেয়াল করে, অনেক কিছুই, এবং তাদের সম্পর্কে এইভাবে বলে। আরেকটা, আমি খুব মন খারাপ, আমি তখন এমপি শেষের দিকে, ম্যাডাম তখন প্রথম দিকে আমার প্রতি একটা ভয় ছিল। কেন আমি বলি, এমপিটা আমরা যখন হয়েছে, আমাদের এমপি সংখ্যা খুব কম ছিল। ওই সময়টা আওয়ামী লীগের সাথে কথা বলা একটা বিশাল একটা ব্যাপার ছিল। তো ম্যাডাম ভয়ে ভয়ে থাকতো যে এ তো ভদ্র, কথা বলে কম, এইভাবে ও কি পারবে। কিন্তু যখন উনি দেখলো যে না আমি পারি না, শুধু ভালোই পারি, তখন উনি আপনার একটা পর্যায়ে জেলার কমিটি হবে, তো আপনি ঘটনাটা জেলা থানা সব কমিটি হবে। তো যেহেতু ইলেকশন করার রাজনীতি করি, মনে মনে করতে চাই, তো আমাকে একজন বললেন, আমি নামটাই বলি, মুস্তাফিজুর বাবুল, আমাদের জামালপুরের এক নেতা, উনি আমাকে বললেন যে মনি, তুমি যদি সদরটা চাও তাহলে তোমার এখন থেকে সদরের দায়িত্ব নিতে হবে, তুমি ম্যাডামের কাছে চাও। তা ঠিক আছে, ম্যাডামের কাছে চাও আমার কাছে ব্যাপার না, বাট অন্যখানে ম্যাডামের যে ছোট ছোট গুড়া গুড়া লোক আছে এরা হলো ট্রাবল। তা বললো ঠিক আছে চাও। তা উনি আমি সঙ্গেই ঢুকছি। তা আমি বললাম ম্যাডাম আমার একটা জিনিস চাওয়ার আছে। ভালো, যে কি বলো। তা আমি বললাম যে ম্যাডাম আমি জামালপুর সদরের দায়িত্বটা নিতে চাই। মানে একজন মানুষ, আমি তার চোখের দিকে তাকাইছি, তার চোখ দুটো স্পার্ক করলো। মানে আছে না অনেক সময় যে একটা জিনিস হঠাৎ করে একটা ভালো জিনিস পাইলে যেমন হয়, ওরকম একটা স্পার্ক করলো। তুমি নিতে চাও? অবশ্যই। এই এই শিমুল, তুমি রিজভি কোথায়, দেখো তো, রিজভিকে ডাকো তো। তখন শিমুল বিশ্বাস এসে বললো যে ম্যাডাম রিজভি হয়তো আজকে আসে নাই। তো রিজভি কখন আসবে? কালকে আসবে, আমাকে মনে করে দিও। ওকে ওইটা দিতে হবে। মানে এত মানে সিরিয়াসলি অফারটা সে নিয়ে নিলেন, আমি মনে করলাম যে আমার বোধহয় সব পাইলাম আজকে। তারপরে শোনেন, পরের দিন আমি গেলাম, রিজভি ভাই যাবে, আমি আবার শিমুল ভাইকে বললাম যে শিমুল ভাই, ম্যাডাম তো কালকে বলছিলেন ওই কথাটা, তো একটু তাহলে আজকে একটু রিজভি ভাই আসছে একটু বলে দেওয়ার জন্য। তা শিমুল বিশ্বাস বললেন যে ঠিক আছে আপনি যাই বলেন। তা ম্যাডাম বললো তুমি কেন আসছো? আচ্ছা ম্যাডাম, যে কালকে যে বলছিলেন রিজভি ভাইকে বলে দিবেন, এই দেখো রিজভি কোথায়, রিজভি কোথায়। তো রিজভি ভাইকে চড়াও করে আনা হলো, বলে যে মনি যা বলে, যেভাবে বলে ওইটাই করবো। আমি বলছি ম্যাডাম আমার আরেকটু কথা আছে। বলে যে বলো। আমি বলছি ম্যাডাম আমি তো টকশো করি, প্রতিদিন তো আমার এলাকায় যাওয়া সম্ভব হবে না, আর প্রতিদিন যদি আমি না যাই, দায়িত্বে থাকি, এটাও দেখতে আমার কাছে খারাপ লাগবে। তো আমি যদি আমার নিজস্ব কোনো মানুষ যারা জাগদল থেকে রাজনীতি করতেন জিয়া রহমানের সময় থেকে, আমি যদি ওরকম কাউকে দেই সিনিয়র, এবং ওইভাবে যদি কাজটা করি, তুমি যেভাবে করতে চাও তুমি করবা, রিজভি ও যেভাবে বলে ওইভাবে ও করুক। দুঃখজনক ব্যাপার কি জানেন, উনি বললেন এত আন্তরিকতা নিয়ে, এত কিছু নিয়ে, কিন্তু আমি ফাইনালি গিয়ে ওটা পেলাম না। ফাইনালি আমাকে দলের কে বা কারা আমার সাথে এটা উল্টা করে দিল। আমি ওনাকে বলবো, একটা পর্যায়ে চিন্তা করা শুরু করলাম যে দুতলাতে যে কথাটা হয়, দুতলা থেকে নিচতলায় নামলে সে কথাটা উল্টো হয়ে যায়। একটা পর্যায়ে আমরা কথা বলাই কমায় দিলাম, যে কি হবে, বরং তাকে ছোট করা হয়। আমি একদিন রাগ করে বললাম যে আপনারা কি মনে করেন আমার সঙ্গে কি আমার নেত্রীর দ্বন্দ্ব আছে? আমি কি তার কম্পিটিটর? তাহলে উনি বলার পরে কেন হবে না? যে তার মানে কি উনি আমার সামনে একরকম বলবে, আপনাদের সামনে আরেক রকম বলেছে? তারপরে যখন আরও বোঝা শিখলাম, যখন বলে যে উপর থেকে বলা আছে, আমি বলতাম উপরটা কে? আমি তো সর্বোচ্চ উপর চিনি, তাহলে আপনাকে বলতে হবে উপরটা কে। তারপর আর কোনো কথা থাকতো না অনেকের। তো এই যে বড় দলের অনেক রকম প্যারা আছে, সমস্যা আছে, সমাধান আছে। 17 বছর যারা ছিল তারা এখন অপাংতেও, যারা 17 বছর ছিল না তাদেরই এখন সবচেয়ে বেশি দরকার। তো এরকম তো হচ্ছেই হর হামেশা। বাট খালেদা জিয়া এই জায়গাগুলো থেকে একদম ভিন্ন মাত্রার ছিলেন, একদম ভিন্ন মাত্রার। উনি দলের মঙ্গল হবে কি কারণে, কিভাবে দেশের মঙ্গল হবে কিভাবে, এই চিন্তাটা উনি সবসময় করতেন। এবং যদি কাউকে বিশ্বাস করতেন
তার কাছে উনি খুব সরলভাবে অনেক কিছু তাকে দিতে পারতেন। জি, আপার কথা শুনতে শুনতে আমরা অনেক পিছনে চলে গিয়েছিলাম, মনে হচ্ছিল যে দেখতে পাচ্ছিলাম সব দৃশ্যগুলো ভেসে আসছিল। আরও শোনার ইচ্ছা ছিল, কিন্তু সময় স্বল্পতার কারণে আমাকে শেষ করতে হচ্ছে। আমি মোস্তফা কামাল ভাইকে দিয়ে শেষ করব। কামাল ভাই গৃহবধূ থেকে একেবারে শীর্ষ পর্যায়ে রাষ্ট্রের, দেশের শেষ জায়গায় একেবারে নেতৃত্বের এই জায়গাটা আসলে কিভাবে সম্ভব হয়েছিল? আপনি খুব সংক্ষেপে যদি আমাদেরকে বলেন। একদম পরিষ্কার বিষয়টা। প্রথমত হচ্ছে মাইন্ডসেট ছিল কিনা, ধর্মীয় পরিভাষায় বললে যে নিয়ত ঠিক ছিল কিনা। প্রমাণিত যে তার নিয়ত পরিষ্কার ছিল, তিনি পেরেছেন গৃহবধূ থেকে দলের নেতৃত্বের চূড়ান্ত নেতৃত্বে গিয়েছেন পদ্ধতির মধ্য দিয়ে, পরীক্ষা দিয়ে দিয়ে, কিন্তু মন গড়ায় নয়, নেতৃত্বের বিকাশের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী হয়েছেন, অর্থাৎ সরকারে গেছেন। কিন্তু বেগম খালেদা জিয়ার পরিচিতি কিন্তু এখন আর একটি দলের প্রধান অথবা দেশের প্রধান হয়েছিলেন 3 বার, ওই জায়গায় সীমাবদ্ধ নয়। তার পরিমাপের স্কেলটা আরও উপরে। বলছি আমরা যে জাতীয় ঐক্যের প্রতীক। সচরাচর আপনি ভেবে দেখুন, বিশ্বের ইতিহাসে দেখুন, জাতীয় ঐক্যের প্রতীক হয় পজিশনে থাকলে অথবা অপোজিশনে থাকলে। বেগম জিয়া তো শেষ দিকে অপোজিশনও ছিলেন না। ক্ষমতাসীনদের কাছ থেকে বলা হতো এটা তো অপোজিশনের মধ্যেই পড়ে না, অপোজিশন হচ্ছে জাতীয় পার্টি বা ওই দলের নেতা নেত্রীরা। কিন্তু প্রকৃতি এবং পরিবেশ এবং তার দৃঢ়তা তাকে কিন্তু জাতীয় ঐক্যের প্রতীকে নিয়ে গেছে। আজকে যারা, খুব প্রাসঙ্গিক কথাটা বলতে হয়, যারা আজকে মনে করছেন যে সংসদে না গেলে বা সংসদে না থাকলে বড় কিছু হওয়া যায় না, শেষ দিকে কিন্তু বেগম জিয়া সেটা প্রমাণ করে দিয়েছেন যে যদি দৃঢ়তা থাকে, সংসদে গেলেও সরকারে না গেলেও সেটি তো অবশ্যই প্রতীক হওয়া যায়। এটা নিয়ে কেউ বিতর্ক করতে পারবে না। বরং আওয়ামী লীগ দিক থেকে যারা বিতর্ক তৈরি করত, তাকে নিম্নমানের ভাষায় গালি দিত। আমার অভিজ্ঞতা হয়েছে ওয়াজেদ সাহেবের ইন্টারভিউ করা, অর্থাৎ শেখ হাসিনার স্বামী বিজ্ঞানী ওয়াজেদ মিয়া। তিনি কিন্তু খুব মজার লোকও ছিলেন, মিডিয়ার কাছে আসতেন না, কম আসতেন। তিনি 2 নেত্রীর তুলনা করতেন, নাম মুখে নিতেন না, বলতেন এইটা আর ওইটা, এইভাবে সম্বোধন করতেন। জি, আমরা পত্রিকায় তখন দেখেছি তার ইন্টারভিউ, তিনি বলতেন, তিনি তুলনা করতেন। জি। তো গণমাধ্যমে টুকটাক যখন এসেছে, ওনার ওই মূল্যায়ন যখন গণমাধ্যমে এসেছে, দেখা গেছে আওয়ামী লীগের দিক থেকে বা আওয়ামী লীগের ভিতরেও কিন্তু গোলমাল বেঁধেছে। অর্থাৎ সত্যকে বড় ভয় পাওয়ার ওই প্রবণতার কারণে। কিন্তু সত্য কি চাপা থেকেছে? থাকেনি। যেটা সর্বশেষ আজকে মানিক মিয়া এভিনিউতে গোটা জাতি দেখেছে। সবাই কি ওখানে বিএনপির নেতা নেত্রী ছিল? মোটেই না। সব দলের, সব মতের, অর্থাৎ সবার নেত্রী যেটাকে বলে, একদম প্রতীক যেটাকে বলে, তিনি প্রতীক হয়ে অবশ্যই থাকবেন। এবং সেই নমুনা কিন্তু আমরা অন্তত আজকের দিনটাতে দেখেছি। এর জের যদি সামনের দিনগুলোতেও পড়ে, সেটা আমাদের দেশের জন্য বলেন আর দেশের রাজনীতির জন্য বলেন খুব কাজে লাগবে। কারণ একটা নির্বাচন সামনে রেখে গত কয়েকদিন কয়েকটা ঘটনার কারণে নির্বাচনের মাঠটা হয়তো একটু ঠান্ডা, কারণ নির্বাচনের মাঠটা আবার উত্তপ্ত হবে কিছুদিনের মধ্যেই। আমরা যেটা দেখেছি, কেউ কাউকে মানছেন না, আবার এই প্রবণতা শুরু হয়েছে, জোট করছেন, বোঝাপড়া করছেন, সেটা নির্বাচনের প্রাসঙ্গিক হতে পারে। হ্যাঁ, কিন্তু এই যে বাড়তি কথাগুলো যেগুলো আসছিল বা প্রতিপক্ষের প্রতি যে ভাষা, আবার আমরা খেয়াল করেছিলাম গত কয়েকদিন বেগম জিয়ার মৃত্যু, জানাজা, দাফনকে ঘিরে, কিন্তু এটা আজকে 2-3 দিন একটু কমেছে। আমরা আশা করব, যেহেতু তাকে আপনারা জাতীয় ঐক্যের প্রতীক সবাই বলছেন, ওই ঐক্যের মর্যাদাটা, ওই প্রতীকের মর্যাদাটা সবাই রাখবেন। সেটা তাদের নিজেদের জন্য যেন মঙ্গলজনক হবে, গোটা দেশের জন্য কিন্তু সেটা অবশ্যই মঙ্গলজনক হবে, এবং যার মধ্য দিয়ে বেগম জিয়ার অস্তিত্ব বেঁচে থাকবে। জি, আমরা সেই আশাই করব, সেই আশাই করতে থাকবো। আমরা আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজ এখানেই শেষ করছি। কাল আবার দেখা হবে ঠিক রাত 12টায়।